কদমতলীর যে ঘটনা আজ বলবো সেটা জানার পর একা একা রাতে আর হাঁটতে পারবেন না। রাত ১টায় কে আমাকে ডাকলো। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজ একটা সত্যি ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখন অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি ৬ ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়িতে রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত ১২টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। ১টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গিয়েছে। আমি ২টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী কিছুটা দূরে। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদ আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো অন্ধকারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি। কিছুটা ভয়ও লাগছে, এমন রাতে একা একা হাঁটতে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ছে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ একটা অদ্ভুত সুরে যেন সৃষ্টি করছে। সে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাকপক্ষ বেসুরে কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। সেখান থেকে আমাদের যেখানে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আশ্চর্যের ব্যাপার, আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে যেতেও ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরন গাছ শিরশির করা অন্ধকার ভাবটা এখানেই নেই। আমি সোজা কদমতলীর সেই জায়গায় গিয়ে একটি সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যাওয়ার চেষ্টা। মাঝে মধ্যে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম। মানে কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত ২০ দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললাম। আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছে ৩ দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা কিছুটা এরকম। ৮৮ সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আমি এই গল্পটা অনলাইনে পাইছি, তো এটা কি আসলেও সত্যি? ময়মনসিংহ কদমতলী কি আসলেও এমন কোনো ঘটনা আছে? কেউ কি বলতে পারো? যদি জানো, ময়মনসিংহের যদি কেউ থেকে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এই ঘটনাটা কতটুকু সত্যি। আমার তো মনে হয় এটা হয়তো বা কাল্পনিক কোনো ঘটনা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গল্প ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।